পোশাক খাত অস্থির করতে ষড়যন্ত্র থেমে নেই অভিযোগ মালিকদের, যৌক্তিক দাবিতে আন্দোলন বলছেন শ্রমিক নেতারা। আগামী বছর থেকেই শতভাগ অনলাইনে হবে রাজস্ব আদায় জানালেন এনবিআর চেয়ারম্যান। করদানে উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত। এবং ফের শিরোনামে বিটকয়েন, প্রথমবারের মতো দাম ছাড়ালো $1,00,000। ট্রাম্পের জয়ের পর ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছি বাবু কামরুজ্জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। দর্শক, এবারে বিস্তারিত। 5 আগস্টের পর পোশাক খাতকে অস্থির করার অপচেষ্টা চালায় তৃতীয় একটি শক্তি। যৌক্তিক অযৌক্তিক দাবিকে ঢাল হিসেবে ব্যবহার করে উস্কে দেয়া হয় শ্রমিকদের। সাথে যুক্ত হয় ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব। শিল্প মালিকরা বলছেন এই খাতকে অস্থির করার ষড়যন্ত্র থেমে নেই, যদিও শ্রমিক নেতাদের দাবি যৌক্তিক দাবিতেই রাজপথে নামতে হয়েছিল তাদের। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন কোনো ষড়যন্ত্রকারী ছাড় পাবেন না। পোশাক খাতের সংকট নিয়ে রিয়াদ সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। জিডিপিতে অবদান ও কর্মসংস্থান তৈরিতে বিশেষভাবে ভূমিকা রেখে চলেছে দেশের তৈরি পোশাক খাত। তবে ভিন্ন ভিন্ন সংকট সৃষ্টি করে রপ্তানিমুখী এ খাতের গতি থামানোর অপচেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে। সবশেষ 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা দাবিতে আবারও উত্তপ্ত হয় পোশাক খাত। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি, কারখানা ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, বেতন ভাতার যৌক্তিক অযৌক্তিক দাবিকে পুঁজি করে শ্রমিকদের আরও উস্কে দেয় তৃতীয় একটি পক্ষ। নানা ইন্ধনে জুলাই থেকে টানা কয়েক মাস চরম অস্থিরতা চলে পোশাক কারখানাগুলোতে। পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকদের দাবির মুখে 18 দফা মেনে নেন মালিকরা। কিন্তু এরপরও গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে থেমে থেমে হামলা হয় বিভিন্ন কারখানায়, ব্যাহত হয় উৎপাদন। শিল্প উদ্যোক্তারা বলছেন এসব হামলা উদ্দেশ্য প্রণোদিত। শ্রমিকদের কোনো শুরুতে তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। বাহির থেকে কিছু লোক উস্কানি দিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া, তার মধ্যে ছিল বেতন সহ, হাজিরা বোনাস সহ বেশ কিছু দাবি দেওয়া তারা নিয়ে আসে। যেমন আমরাই 1 মাসের মতন সময় কাজ করতে পারিনি, 1 মাসের সময় আশুলিয়াতে কাজ করতে পারিনি, যার কারণে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। বায়াররা বাংলাদেশ থেকে বিমুখ হবে। বিমুখ হলে কোথায় যাবে? আমাদের যারা প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী দেশ সেখানেই যাবে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে। তো প্রতিবেশী দেশ তো চাইবই এখানে একটা অসন্তোষ যাতে তৈরি করে রাখা যায়। যদিও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের দাবি মাসের পর মাস বেতন না পাওয়া, কারণে অকারণে চাকরিচ্যুতি ও গ্রেপ্তারে ক্ষোভ সৃষ্টি করেছে শ্রমিকদের মধ্যে। ঝুট ব্যবসাকেও দায়ী করেন তারা। 18 দফা বাস্তবায়ন নিয়েও জানান উদ্বেগের কথা। এই চুক্তিগুলা কোনো ফ্যাক্টরিতে বাস্তবায়ন হচ্ছে না, এগুলা লোক দেখানো একটা চুক্তি, মালিকরা এই চুক্তি মানে না। রপ্তানিতে বড় বাজার দখল করে রাখা পোশাক খাতের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার বিকল্প দেখছেন না এই অর্থনীতিবিদ। এই সেক্টরটা এত ইম্পর্টেন্ট আমাদের অর্থনীতির জন্য, এখানে আমরা আসলে কোনো ধরনের ঝুঁকি, কোনো ধরনের দুর্বলতা সৃষ্টি হওয়ার মতো যে ঝুঁকি, সেটা আমরা আসলে উই ক্যানট অ্যাফোর্ড ইট। শ্রম কর্মসংস্থান সচিব বলেন পোশাক খাত নিয়ে ষড়যন্ত্রকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই শ্রমিক লিডারদের উস্কানিতে আপনার অনেকগুলো ফ্যাক্টরিতে কি হলো যে তাদের বেতন যদি দ্বিগুণ না করা হয় তারা কাজ করবে না, তাহলে তারা কি দায়িত্ব নিল? উৎপাদন সচল রাখা, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ারও তাগিদ দেন সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর দেয়া তথ্য অনুযায়ী গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.80% হয়েছে, যা 1 মাস আগেও ছিল 12.66%। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%, যা আগের মাসে ছিল 9.34%। এছাড়া নভেম্বরে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি ছিল 11.53%, অন্যদিকে নগর এলাকায় ছিল 11.37%। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.87%। জনগণকে করদানে উৎসাহিত করা এবং করদান প্রক্রিয়া আরও সহজ করতে আগামী বছর থেকে শতভাগ অনলাইনে রাজস্ব আদায় করতে চায় সরকার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত ওয়ালটন এক্সপো 2024-এর উদ্বোধনকালে একথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। এক ছাদের
নিচে অর্ধলক্ষাধিক ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও প্রযুক্তি পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে শিল্প মেলা ওয়ালটন এক্সপো 2024। মেলার আয়োজক ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদনকারী দেশীয় কোম্পানি ওয়ালটন বলছে দেশীয় পণ্যের গুণগত মান মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন। তাদের এত কিছু আছে এবং তারা একটা সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষকে যে তারা আসলে কিভাবে বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে নিজে থেকে প্রমোট করছে সেই জায়গাটা দেখানোর জন্য। সো এই সুযোগটা আসলে মানুষের হাতছাড়া করা উচিত না। মেলা উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, করদানকে উৎসাহিত করতে এ প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। আপনাদের ব্যবসায়িক কার্যক্রম যাতে সাবলীলভাবে চালাতে পারেন সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের রাজস্ব প্রশাসনকে সম্পূর্ণ অটোমেটেড করার জন্য, যাতে করে আমাদের সাথে আপনাদের যে বিভিন্ন রকমের তিক্ত অভিজ্ঞতা হয় এগুলো যাতে মিনিমাম পর্যায়ে চলে আসে। গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করতে এই মেলা কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠনমূলক যেসব অপচয় ও দুর্নীতি হয়েছে তার প্রকৃত ব্যয় নিরূপণ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। বৃহস্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে গণমাধ্যমের সাথে সংলাপে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এই দাবি জানান। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের যেসব প্রকল্প নিয়েছে তার অধিকাংশের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ রয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে বসিয়ে রেখে খরচ বৃদ্ধি করা হয়েছে। আমাদের অধিকার, এনার্জি রাইট এবং এনার্জি জাস্টিস আসলে বলে কিছু নেই, এবং সেই জায়গাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে সেটাকে প্রতিষ্ঠিত করা। এবং প্রতিষ্ঠিত করার জন্য প্রথম অন্তরায় ছিল সরকার, ছিল সেখানে মূল হচ্ছে লুণ্ঠনের অধিনায়ক। সেই অধিনায়কের যখন বিদায় হয়ে গেছে তাহলে সেই জায়গাটা ঠিক করার সুযোগ তৈরি হয়ে গেছে। বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, তাই সংস্কারের ক্ষেত্রে এই খাতকেই বেশি প্রাধান্য দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় সেতুপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্ত ঘাটতি দূর করতে হবে বলেও জানান সেতুপত্র প্রণয়ন কমিটির প্রধান। বলেন, জাতীয় পরিসংখ্যানকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে বিবেচনা করা উচিত। সর্বকালের সর্বোচ্চ $1,00,000 ছাড়ালো ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম। জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিনই। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিকে স্বাভাবিক বলা যায় না, তাই সব অর্থ এই মুদ্রায় বিনিয়োগ করার আগে বারবার ভেবে দেখা উচিত। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেমে যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনে জিতেছেন, তাই ভার্চুয়াল মুদ্রায় অর্থলগ্নির পালে হাওয়া লেগেছে জোরসোরে। জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন, যার দাম বাড়তে বাড়তে এবার ছাড়ালো $1,00,000 ঘর। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, চলতি বছরে বিটকয়েনের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর থেকে 4 সপ্তাহে বেড়েছে প্রায় 45%। আমার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অবশ্য ক্রিপ্টো জগতে অনেকে আশা করেছিলেন যে বিটকয়েন $1,00,000 লক্ষ্য ছুঁয়ে ফেলবে, কিন্তু এটি বাস্তবে ঘটতে দেখা যে কারোর জন্য সত্যি অবিশ্বাস্য। বিটকয়েনের দামে এমন লম্ফজম্ফ সংখ্যাও বাড়াচ্ছে। ব্যাপারটা এমন, যত উঁচুতে উড়াল, ধপাস করে আছড়ে পড়তেও হবে তত গতিতে। তাই ক্রিপ্টো জগতে বিনিয়োগে সাবধান হতে বলছেন বিশেষজ্ঞরা। আমি কখনোই আমার সব অর্থ বিটকয়েনে বিনিয়োগ করব না। বিনিয়োগের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে, তবে এটি শেয়ার, সম্পত্তি বা সোনার উপর মতো নয়। আমরা অতীতেও দেখেছি বড় দামের পর পতন খুব দ্রুত হতে পারে, তাই এখন বাজারে প্রবেশ করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা তা ভেবে দেখা জরুরি। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের আরো সতর্ক থাকা উচিত। বিটকয়েনের উত্থান যেমন আকর্ষণীয়, তেমনি এর অস্থিরতা বিনিয়োগকারীদের জন্য সতর্ক বার্তাও বয়ে আনে। তাই বিনিয়োগ করার আগে ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, পরামর্শ বিশেষজ্ঞদের। আহাদ চৌধুরী, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমের এখনকার আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।